যমুনারো ঘাটে নামানিও ননদীর কথা, বনমালী তুমি। হাতের পান তো ফেমাস হয়ে গেছে, মানে যারা গেস্ট এসেছেন বিচারক সবাইকে তো একদম ভরিয়ে ভরিয়ে একদম হাতে পান। ব্যাপারটা কি, আমার মাথাতে এক সময় আসতো না কি বানাবো না বানাবো না, এত ভ্যারাইটি করতে 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 কি নতুনত্ব কি হবে। এক সময় ফানি কিছু বানাতে হতো, মানে কি যে মানে এই যে হয়তো সকলেই দেখেছে মানসীদের সাথে আমার খুব খুবই মজার একটা সম্পর্ক ছিল। তো হ্যাঁ, টম এন্ড জেরি, তো ওর জন্য পান বানিয়েছিলাম আমি, যে পিচকারি পান। তো ওর মুখে পিচকারি, বাবা ওগুলো আলাদা, এগুলো অন ক্যামেরা তো দেখতে একরকম, অফ ক্যামেরাতে আমি এত মার খেয়েছি ওটার জন্য সত্যি। কিন্তু শুভজিৎ একা নেই, রয়েছে তার ভালোবাসার মানুষ, মানে একে অপরের পরিপূরক, সব সময় পাশে যে ছিল। এখানে হ্যাঁ, ইন্ডিয়ান আইডলে গিয়েও বন্ধু হতো না যদি না আমি ওটা শিখাতাম কি করে মানে ফ্রেন্ডস বানাতে হয়। দেখেছো তোমার কত সাহায্য করে, তুমি বন্ধু বানাতেও সাহায্য করে। বাজে কথা, হ্যাঁ এখন থেকে বলছে। আচ্ছা না, আমার বয়সী তো এখানে কেউ নেই, আমি কার সাথে কথা বলবো। সত্যি আমার বন্ধু বানানো ছিল না। আমার প্রিয়াংশুর জন্য একটাই গান মাথায় আসে, সেটা হচ্ছে ও বেদর্দিয়া ইয়ার বেদর্দে। মনটা একটু ভেঙে গেছে বেচারা বাচ্চাটা, এখন আর কথা হয় না ওর সাথে। হয় বেচারা ওখানে গিয়ে প্রেম পর্বটা শুরু করেছিল। আর অনিরুদ্ধ লাস্ট एक चतुर नार करके श्रृंगार, मेरे मन के द्वार ये घुसत जात, हम मरत जात यार ये चतुर नार। যেই শার্টটা আমি এখন পরে আছি, এই শার্টটা কিন্তু ওরই দেয়া। ও লাস্ট দিন যখন ও গেছিল আমার বলেছিল আমার এটা খুব পছন্দের একটা শার্ট, তো ও বলেছিল যে এটা নিয়ে যাও। আমার কোনো ওই জন্য ও আমার রুমমেট ছিল এবং খুবই আমাদের ভালো একটা বন্ডিং ছিল। বাহ, হ্যাঁ মানে আচ্ছা, ও যে শান্ত শান্ত ছিল, ওরকমই শান্ত? একদমই না, একদমই শান্ত ছেলে, একদমই না। ও খুবই দুরন্ত ছেলে। দেখুক, আমি জানি ও খুব দুরন্ত ছেলে। বাংলাতে বুঝবে না, হিন্দিটাও খুব কষ্ট করে বোঝে, আন্ধ্রার ছেলে তো। খুব না শান্ত বলতে ওরম না, একটুখানি জিজ্ঞাসু ছেলে, মানে সবাইকে মানে কি এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে, ওটা একটু জিজ্ঞাসু ছেলে, পড়াকু ছেলে তো এইরকম। আমি শুনেছি মানুষের কাছ থেকে চৈতন্য ভীষণ বাংলা জানে, কিন্তু গালাগাল খুব ভালো শিখেছে। আমরা প্রথম, মানে এটা আমি অন ক্যামেরা বলতে চাই না, কিন্তু তবুও যখন জিজ্ঞেস করলে, আমরা প্রথমে গিয়ে আমরা যখন মহারাষ্ট্রতে গেছি, মহারাষ্ট্রের মধ্যে আমাদের 2-3 জনই ছিলেন, মানে যারা ছিল আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে। তো তার মধ্যে থেকে চৈতন্যের কাছ থেকে আমরা প্রথম কি মহারাষ্ট্রিয়ান জিনিস শিখেছি, গালি। ওরা বাংলা থেকে কি শিখেছে, গালি। আমরা কিরম ধরনের জিনিসপত্র শিখেছি, এটা খুবই খারাপ বলার জন্য। আমি গত 2 বছর অডিশন দিয়েছি, 2 বছরে কোনো সিলেকশনই হয়নি, মুম্বাইও সিলেকশন হয়নি। তো আমি সেটা ভেবেছিলাম যে জাস্ট টপ 15টা হয়ে যাক, কারণ আমার মুখটা একবার দেখিয়ে দিক টিভিতে, ব্যাস। তো এটা ভেবেছিলাম, তারপরে দেখলাম যে না, হয়ে গেছে। তারপরে ভাবলাম না, এবারে একটুখানি এগিয়ে যাই, এবার একটু টপ 10 পর্যন্ত হোক। তো এই করতে করতে বলে মানুষের আশা বলে না, যে আশা যতটা করা যায় আর কি। তো আমি ওরা আশা করতে করতে যখন ফাইনালে পৌঁছেছি, না এরপরে ফাইনাল হয়ে গেছে, আর এবারে যাই হোক না কেন আমার আর কোনো অসুবিধা নেই, এবার চালিয়ে যাবো। কিন্তু দেখলাম যে না, এবারে একটা এমন পড়াও যে এরপরে আমার যতগুলো গান আমি গেয়েছি এখনো পর্যন্ত, যতগুলো ফোক অ্যাড করেছি, প্রতিটা ব্রেন কিন্তু ও কিন্তু ফোকগুলো বলে দিয়েছে আমার। মানে আমি লোকসঙ্গীত ছোটবেলা থেকে গাইছি, কিন্তু যখনই আমাকে মানে একটা হিন্দি গানের সাথে একটা ফোক অ্যাড করতে হবে, সেম বিট, সেম একটা মানে ইয়েতে, তখন কিন্তু পুরো ক্রেডিটটাই প্রথম থেকে তো অডিশনটা স্টার্ট হয়, একটা তো নতুন কিছু লাগে, ইউনিক হতো, মজা হতো, খাওয়া দাওয়া হতো। সত্যি বলছি, ওখানে এত ভালো পরিবেশ ছিল আমার, মানে এখনো পর্যন্ত আমি চলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা খুবই কানেক্টেড এবং খুবই মিস করছি ওই পরিবেশটা। এবং সকল আমার যারা পার্টিসিপেন্টস, মানে কো পার্টিসিপেন্টস, এত ভালো সবাই। আমাদের মধ্যে এরম ছিল না যে আমাকে একে হারাতে হবে, এর সাথে আমার কম্পিটিশন। আমরা সবাই বলেছি যে আমাদের নিজেদের সাথে কম্পিটিশন, আমরা কোনোদিনও কারোর সাথে কম্পিটিশনে যাইনি। এবং সবাই খুবই, এখনো জিজ্ঞেস করবে, কাকিমা জিজ্ঞেস করছিল তোরা এখনো মানে কি আমরা এখনো আমরা বন্ধু। আরে বন্ধুত্ব তো সব থেকে ইম্পর্টেন্ট, বন্ধু সব থেকে বড় জিনিস এটা। ইভেন ইন্ডিয়ান আইডলও যখন প্রথম থেকে গেছে, আমি এবার রোজ তো আর মুম্বাই যাওয়া সম্ভব না, বাট আমি আগেও এত দূর ট্রাভেল কোনোদিনও করেনি, হয়তো কলকাতাতেও হার্ডলি আমি গুনে বলতে পারবো যে কতবার এসছেন। তো ওখানে যাওয়াটাও কিভাবে যাবে, এটাও তো একটা তো চলে গেল, এটাই তো আমি ভাবছি, আমি কি করে চলে এলে তোমরা দুজন মিলে, এমনিতে ট্রাভেল করে না, আমি বলছি কি করে চলে এলে। ঠিক আছে, হ্যাঁ খুবই ওইটা আমি শকিং ছিল আমার জন্য। আমি গান রেডি করছি যে আমি এরপরে আমার
টেক, আমি এবারে গানটা রেডি করতে হবে। আমি সেই সময় হঠাৎ করে এরকম সামনে আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম ওই টাইমটা। ভুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির এই মুহূর্তে রয়েছি মানে দর্শকের মন জয় করে নিয়েছে তার গান দিয়ে, এবং ইন্ডিয়ান আইডল সিজন 15-এর দ্বিতীয় জন হয়েছে শুভজিৎ, মানে সকলের প্রিয়। কেমন আছো আগে বলো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? খুব ভালো আছি, মানে দর্শকের প্রচুর ভালোবাসা, মানে কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে একটু শুনি এই মুহূর্তে। খুব 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 ভালো লাগছে, কারণ একটা এত বড় মঞ্চে যেতে পারাটা আমাদের জন্য অনেক একটা বড় বিষয়। আমি যেখান থেকে আসি সকলেই জানো, খড়গপুর একটা খুবই মানে ছোট এলাকা, খুবই একটা গ্রাম্য পরিবেশ। সেখান থেকে একটা ভারতবর্ষের সব থেকে বড় মঞ্চে যাওয়া, সেটা আমার জন্য একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং অনেক বড় একটা পাওয়া। খুবই ভালো লাগছে, এবং সকলের এত ভালোবাসা, এত আশীর্বাদ, মানে এতটা সাপোর্ট পেয়ে খুব ভালো লাগছে সত্যি। শুভজিৎকে জিজ্ঞেস করবো, যেহেতু বললে একদম মফস্বল, মানে একদম গ্রাম থেকে উঠে আসা, দেখেছি তোমার মা বাবার কষ্টটা দেখেছি, তো জার্নিটা নিশ্চয়ই সহজ ছিল না। একটু যদি প্রথম থেকে শুরুটা শুনবো একটুখানি ছোট্ট করে। প্রথম থেকে বলতে যেরমভাবে নর্মাল অডিশন দেয় সেটা আমি কলকাতাতে অডিশন দিয়েছি এবং আমার সিলেকশন হয়েছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে জার্নি দেখতে গেলে আমি গানের পরিবেশে মানুষ হয়েছি, কারণ আমার বাবা একজন শিক্ষক, তিনি গান শেখান বাচ্চাদের, এবং আমার পুরো ফ্যামিলিতেই একটুখানি মানে এইরকম এন্টারটেনমেন্ট দুনিয়ার ফ্যামিলি। মানে আমার মাও একজন ভালো গায়িকা এবং উনি অভিনেত্রী একজন, এবং আমার বাবা একজন মিউজিক টিচার এবং উনি নিজেও গান করেন। তো ওনার কাছে প্রথম থেকে আমার শেখা, এবং ওইভাবেই ধীরে 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 এবারে শুধুমাত্র ওখান থেকে না, আমি ইন্টারনেট থেকে এবং নানা ধরনের অন্যান্য যেখান থেকে আমি যতটুকু শিখতে পেরেছি শিখেছি। এইভাবেই আস্তে 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 নিজেকে তৈরি করা। এবং গুরু তোমার বাবা? শুধু গুরু আমার বাবা, এবং এখন আমি বর্তমানে 1 বছর কি 1.5 বছর মতো হলো পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে শিখছি ললিত কলাতে, এটাই ব্যাস। আচ্ছা, সুপার সিঙ্গার যেহেতু করেছো কলকাতায় এবং মুম্বাইয়ের মতো জায়গায় একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম, তফাৎটা কি বুঝলে তুমি? সুপার সিঙ্গার একটা মানে কি বলবো, ওটা আমার প্রথম শো, তাই আমি ওটাকে একদম আলাদাভাবেই ধরি, কারণ ওটাতে আমার এক্সপিরিয়েন্সটা এরম ছিল যে আমি প্রথম কোনো একটা এত বড় মঞ্চে এত বড় বড় জাজেসদের সামনে গাইছি। ওটাও আমার কাছে একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ ওটা আমার প্রথম কি বলবো মানে আমার নিজেকে মানে দর্শকের সামনে দেখানোর মতো আমার প্রথম মঞ্চ। তো ওটার এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা। এবং ইন্ডিয়ান আইডল তখন আমি জানতাম যে কিভাবে একটা রিয়েলিটি শো চলে, কিভাবে একটা মানে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। তো সেই টাইমটা অফকোর্স একটুখানি মানে সুপার সিঙ্গারে আমার মাথায় কোনো চিন্তা ছিল না, কারণ আমার প্রথম শো, আমি অতটা ভাবিনি, আমি একটু বয়সটাও কম ছিল। কিন্তু এটাতে আমি ভেবেছিলাম যে না, এটাতে আমাকে হ্যাঁ, এটা আমার জানা, আমরা ছোটোবেলা থেকে গান করছি, আমার জানা মনে হয় যে যারা গান বাজনার সাথে যুক্ত আছে তারা প্রথমেই তাদের সামনে যদি কোনো একটা মঞ্চ তাদেরকে ভাবতে বলা হয়, সেটা ইন্ডিয়ান আইডল মঞ্চ, কারণ ওটা সব থেকে বড় ইন্ডিয়ান মঞ্চ। তো সেই হিসাবে আমিও চেয়েছিলাম যে আমি ইন্ডিয়ান আইডলে সিলেক্ট হয়েছি। খুব ভালো লাগছে, এবং হ্যাঁ, একটা আলাদা এক্সপিরিয়েন্স, এটাও খুবই ভালো। ওখানকার রুটিন যেটা আমি শুনেছি, ওখানকার পরিবেশটা একটু শুনি, তোমার কাছে কেমন? ওখানকার মানে বেশিরভাগই তো বাঙালি ছিল। ওখানে সত্যি রেশিওটা পুরো মানে 50-50 ছিল যখন থেকেই, মানে টপ 10-এর পর থেকে পুরো রেশিও 50-50। একবার 5 জন নন বেঙ্গলি, 5 জন বেঙ্গলি, এরমভাবেই। তো এবারে ওখানের পরিবেশ গ্রুমিং হাউসের এক ধরনের ছিল, আবার অন সেট এক ধরনের, অন ক্যামেরা অফ ক্যামেরা দুটো আলাদা, মানে অনেক ধরনের পরিবেশ। মানে যেমন আমরা গ্রুমিং হাউসের সবাই যখন একসাথে থাকতাম, আমাদের গ্রুমার যিনি মানে আনন্দ শর্মা স্যার এবং যারা টিমের ছিলেন তারা এত ভালো, এবং আমাদের সাথে খুবই আত্মীয়তার সম্পর্ক এরকম মনে হতো, মানে এত আমাদের সাথে ওনারা কানেক্টেড ছিলেন। যখনই হতো খুব আনন্দ হতো, মজা হতো, খাওয়া দাওয়া হতো। সত্যি বলছি, ওখানে এত ভালো পরিবেশ ছিল আমার, মানে এখনও পর্যন্ত আমি চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত আমরা খুবই কানেক্টেড এবং খুবই মিস করছি ওই পরিবেশটা। এবং সকল আমার যারা পার্টিসিপেন্টস মানে পার্টিসিপেন্টস এত ভালো সবাই। আমাদের মধ্যে এরম ছিল না যে আমাকে একে হারাতে হবে, এর সাথে আমার কম্পিটিশন। আমরা সবাই বলেছি যে আমাদের নিজেদের সাথে কম্পিটিশন, আমরা কোনোদিনও কারোর সাথে কম্পিটিশনে যাইনি, এবং সবাই খুবই ভালোবেসে খুবই বন্ধুত্বের সঙ্গে আমরা এই শোটা চালিয়েছি, খুব ভালো চলেছে। একদমই তাই। মানে আচ্ছা, যখন আমি বলছি যে তখন টপ 5 হলো, যে গানটা করতে বলে ওই মুহূর্তটা কিরকম ছিল শুনতে, মানে কি মনে হচ্ছিল যে হবো?
অ্যাকচুয়ালি প্রথম কথা যখন আমি অডিশন দিয়েছি তখন কিন্তু আমি সত্যি ভাবিনি যে আমি টপ 15-এ যাব, কারণ আমি গত 2 বছর অডিশন দিয়েছি, 2 বছরে কোনো সিলেকশনই হয়নি, মুম্বাইও সিলেকশন হয়নি। তো আমি সেটা ভেবেছিলাম যে জাস্ট টপ 15টা হয়ে যাক, কারণ আমার মুখটা একবার দেখিয়ে দিক টিভিতে, ব্যাস। তো এটা ভেবেছিলাম, তারপরে দেখলাম যে না, হয়ে গেছে। তারপরে ভাবলাম না, এবারে একটুখানি এগিয়ে যাই, এবারে একটু টপ 10 পর্যন্ত হোক। তো এই করতে করতে বলে মানুষের আশা বলে না, যে আশা যতটা করা যায় আর কি। তো আমি ওটা আশা করতে করতে যখন ফাইনালে পৌঁছেছি না, এরপর ফাইনাল হয়ে গেছে, আর এবারে যাই হোক না কেন আমার আর কোনো অসুবিধা নেই, এবার চালিয়ে যাবো। কিন্তু দেখলাম যে না, এবারে একটা এমন পড়াও যে এরপরে আমার আর কোনো এলিমিনেশন নেই, এরপরে টপ 5 হয়ে গেলে মানে ওটা একদম ফিক্সড ফাইনালিস্ট। তো সেই টাইমটা, হ্যাঁ, যখন আমরা 6 জন দাঁড়িয়েছিলাম ওই একটা গোল পোডিয়ামের ওপর, ওটা খুবই মানে তখন পালসটা কন্ট্রোল করা সত্যি খুব কঠিন ছিল, কিন্তু না, হয়ে গেছে খুব ভালোভাবে, খুবই সুন্দর হয়েছে। বিচারকদের নিয়ে একটু শুনবো, শ্রেয়া ম্যাম, বাদশা স্যার, বিশাল স্যার, কি শিখলে? আমি মানে কিছু বলার নেই, বেস্ট, একটাই কথা, বেস্ট। কারণ ওনারা শুধু বিচারক না, ওনারা আমার পুরো ফ্যামিলি হয়ে গেছিলো, আমাদের পুরো সেট, পুরো জাজেস এবং আমরা যতজন ওখানে আইডিয়াল সবাই ফ্যামিলির মতো হয়ে গেছিলো। এবং মানে ওনারা এতটা ভালোভাবে, মানে এতটাই ভালোবাসতেন আমাদেরকে, এতটাই ভালোভাবে গাইড করতেন যে মানে বলার বাইরে। মানে প্রথম থেকেই, মানে আমরা যখন অডিশন রাউন্ড পেরিয়ে আমরা যখন গ্র্যান্ড প্রিমিয়ারে যখন সবাই ঢুকলাম, তখন থেকে একটা আলাদাই বন্ডিং। শ্রেয়া ম্যামের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং, খুব ভালো একটা সম্পর্ক। উনি আমাকে মানে এতটাই ভালোবাসেন, কোনোদিন মানে উনি যদি কোনো আমার প্রবলেম, কোনো হয়তো গানটা একদিন একটু ভালো হলো না, কখনো উনি এরমভাবে বলেন না যে না আজকে গানটা ভালো হয়নি। উনি বলেছেন যে ঠিক আছে, আজকে দিন ছিল না, ভালো হয়ে যাবে, আমরা জানি ভালো হবে। এবং বাদশা স্যার হচ্ছেন সব থেকে সুইটেস্ট একটা পার্সন, মানে উনি এত এত ভালো একটা মানুষ, এত ভালো মনের মানুষ, কিছু ওনার মানে আলাদা করে কিছু বলার নেই। বিশাল স্যার খুবই একজন ভালো মানুষ এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড। উনি যদি কোনো জিনিস দেখেন যে না একটুখানি খারাপ হচ্ছে, উনি কিন্তু বলেন, অন ক্যামেরা না হোক অফ ক্যামেরা, উনি বলে দেন যে আজ নেই থাক, ঠিক হো জায়গা। এবং এবং যাকে ওনার ভালো লাগে উনি মানে জীবন দিয়ে দিতে পারেন, এত ভালোবাসেন উনি। আমাদের পক্ষেও সেরমই ছিল, উনি খুবই ভালোভাবে আমাদেরকে ট্রিট করেছেন, খুবই। তোমার হাতের পান তো ফেমাস হয়ে গেছে, মানে যারা গেস্ট এসেছেন বিচারক সবাইকে তো একদম ভরিয়ে ভরিয়ে একদম হাতে পান। ব্যাপারটা কি, আমার মাথাতে এক সময় আসতো না কি বানাবো না বানাবো না, এত ভ্যারাইটি করতে 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 কি নতুনত্ব কি হবে। এক সময় ফানি কিছু বানাতে হতো, মানে কি যে মানে এই যে হয়তো সকলেই দেখেছে মানসীদের সাথে আমার খুব একটা খুবই মজার একটা সম্পর্ক ছিল। তো হ্যাঁ, টম এন্ড জেরি, তো ওর জন্য পান বানিয়েছিলাম আমি, যে পিচকারি পান। তো ওর মুখে পিচকারি, বাবা ওগুলো আলাদা, এগুলো অন ক্যামেরা তো দেখতে একরকম, অফ ক্যামেরাতে আমি এত মার খেয়েছি ওটার জন্য, সত্যি এক একটা মানে ভাবলেও এখন ভাবি যে কি সব করেছি আমরা এক এক টাইমে। মানে মানসীর প্রশ্ন মানে সবাই জর্জরিত থাকতো, আর তোমার পানে কি ফায়ার পান। বাদশা স্যার প্রথমে জানতেন না যে ফায়ার পান আসছে এবং ওটাতে আগুন জ্বালিয়ে ওনাকে খাওয়ানো হবে। উনি এসছেন নর্মালি পান খেতে, এবার আমরা দেখছি, আমরা জানি, উনি জানেন না। এবারে উনি যেই একটা আগুন ধরিয়েছে, উনি প্রোডাকশনে জিজ্ঞেস এটা ইয়ে ক্যা হ্যাঁ, এ এসা খানা পড়ে গেছে, নে मैं नहीं कर रहा। তো ও টাইমটা খুবই একটা মানে আলাদা এক্সপিরিয়েন্স সবার। তখন বোধহয় সন্দীপ সন্দীপ রেন্ডিভাঙ্গা, তো ওনাকেও আমি খাইয়েছিলাম ফায়ার পান, খুব ভালো এক একটা মজাদার। তোমার বেশি ভালো লাগে যারা বাইরে থেকে গেস্ট আসতেন? এরকম আলাদা করে না, আমার সবার সাথেই একটা মানে আমি যে পান বানিয়েছি সবাইকে খাইয়েছি, সবার সাথে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। মানে খাইকে পান বানাসওয়ালা আমি গানটা গেয়েছিলাম, তখন গেস্টে কঙ্গনা ম্যাম এসেছিলেন, অনুপম স্যার এসেছিলেন এবং আর বোধহয় ওই ছিলেন, কেউ একজন ছিলেন, আমার নামটা ঠিক মনে নেই। তো অনুপম স্যার আমার সাথে, মানে আমি ওটাতে প্রথমবার একটু অন্য ধরনের লুক ট্রাই করেছিলাম, যেটা খাইকে পান বানারসওয়ালাতে যেটা অমিতাভ বচ্চন স্যারের লুক ছিল, ওই লুকটা ট্রাই করেছিলাম। তো আমি একদম এলইডি স্ক্রিন থেকে এন্ট্রি করেছিলাম। তো ওই এন্ট্রিটা দেখে উনি বলেছিলেন যে अमित जी का जो स्वैग है वो तुम्हारी एंट्री में नहीं आया, तुम हंसते हंसते एंट्री ले रहे हो, হিরো वाला स्वैग करो। তো তারপর উনি আমাকে মানে একসাথে হেঁটে দেখিয়েছিলেন যে এরমভাবে একটুখানি সোয়াগ নিয়ে হাঁটো, হাসিটা একটুখানি কন্ট্রোলে রেখে একটু ভালোভাবে হাস। আমি সবসময় হাসি, আমার সত্যি হাসি কন্ট্রোলে হয় না, সত্যি বলছি, আমি পারিনি ভালোভাবে কন্ট্রোল। কিন্তু ওই টাইমটা খুব একটা খুব স্পেশাল টাইম ছিল। অতগুলো প্রতিযোগিতার মধ্যে দুষ্টুমিটা বেশি কে করতো?
লেগ পুলিং কে তুমি? দুষ্টুমি আমি ছিলাম, মানসীদি ছিল, প্রিয়াংশু খুব মানে ওর হিউমারটা খুব ভালো। তো এই 3-4 জন আমরা খুব ভালো, মানে সবার সাথেই কিছু না কিছু লেগে থাকতো আমাদের আর কি। আমরা একটু মানে সেটে মজা করতে আমরা 4-5 আচ্ছা, জন ছিলাম। শুভজিৎ বলি জীবনটা কতটা পরিবর্তন হলো, মা বাবা কি বলছে? মা বাবা খুবই খুশি, কারণ প্রথমে একটা মঞ্চে যখন গেছিলাম ওনারা অনেক খুশি ছিলেন। এখন এই মঞ্চটা ওনারা প্রথম থেকে দেখে আসছেন যে ইন্ডিয়ান আইডল, যখন আমি হয়তো আমার দেখা ইন্ডিয়ান আইডল সিজন 10 থেকে আমি দেখছি, মানে খুব ভালোভাবে। তার আগেও দেখেছি কিন্তু অতটা মাথায় নেই, কিন্তু সিজন 10 থেকে আমি দেখা, যখন সালমান আলী উইনার হয়েছিল, তো ওই টাইম থেকে আমার দেখা। তো তখন ভেবেছিলাম যে না, যাবো এখানে। তো মা বাবারও একটা আশা ছিল কি না, ও ভেবেছে যখন নিশ্চয়ই যাওয়াটা ওনাদের কাছে আরো বড় একটা বিষয়। খুবই ভালো লেগেছে, খুবই মানে এখন বলছে যে না আমাদের খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে নিশ্চয়ই। হ্যাঁ, পর তোমার অনেকদিন পর, মানে অ্যাকচুয়ালি ওখানে যাওয়াটাও তো ওদের দুজনের জন্য খুবই একটা, এত দূর ট্রাভেল কোনোদিনও করেনি, হয়তো কলকাতাতেও হার্ডলি আমি গুনে বলতে পারবো যে কতবার এসছেন। তো ওখানে যাওয়াটাও ওরা কীভাবে যাবে এটাও তো একটা ইয়ে। তো চলে গেল, এটাই তো আমি ভাবছি, আমি কী করে চলে এলে তোমরা দুজন মিলে, এমনিতে ট্রাভেল করে না, আমি বলছি কী করে চলে এলে। ঠিক আছে, হ্যাঁ খুবই খুবই ওইটা আমি শকিং ছিল আমার জন্য। আমি গান রেডি করছি যে আমি এরপরে আমার আমি এবারে গানটা রেডি করতে হবে। আমি সেই সময় হঠাৎ করে এরকম সামনে, আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম এই টাইমটা। 6জন পার্টিসিপেন্ট, যে লাস্ট 6জন ছিল সেই পার্টিসিপেন্টের নাম বলবো, চট করে তার সম্বন্ধে কোন গানটা যায় সেটা প্রথমেই তোমার শুনতে, আমাকে ভাবতে হবে, একটু ভেবেই বলো। প্রথমেই হচ্ছে তোমার যে দুষ্টু মিষ্টি বোন মানসী, ওকে ক্রেজি ক্রেজি কিয়া রে ক্রেজি কিয়া রে, ও ক্রেজি ক্রেজি কিয়া রে। স্নেহা, ওর একটা পারফরমেন্স আমার মনে আছে, याद पिया किया চৈতন্য, তোমার কি মনে হয় ওকে দেখে কোন গানটা মাথায় আসে? চৈতন্য, अपना जीना तो जीना टशन में टशन में टशन में टशन में। প্রিয়াংশু, প্রিয়াংশুর জন্য একটাই গান মাথায় আসে, সেটা হচ্ছে ও বেদর্দে ইয়ার বেদর্দে। মনটা একটু ভেঙে গেছে বেচারা বাচ্চাটা। ইস, এখন আর কথা হয় না ওর সাথে। হয় বেচারা ওখানে গিয়ে প্রেম পর্বটা শুরু করেছিল। আর অনিরুদ্ধ লাস্ট, एक चतुर नार करके श्रृंगार मेरे मन के द्वार ये घुसत जात हम मरत जात यार ये चतुर नार। এবং অনিরুদ্ধ ভাইয়ের কথা আরেকটা বলতে গেলে, যে এই শার্টটা আমি এখন পরে আছি, এই শার্টটা কিন্তু ওরই দেয়া। ও লাস্ট দিন যখন ও গেছিল আমাকে বলেছিল, আমার এটা খুব পছন্দের একটা শার্ট, তো ও বলেছিল যে এটা নিয়ে যাও। আমার কোনো, ওই জন্য ও আমার রুমমেট ছিল এবং খুবই আমাদের ভালো একটা বন্ডিং ছিল। বাহ, হ্যাঁ মানে আচ্ছা, ও যে শান্ত শান্ত ছিল, ওরকমই শান্ত? একদমই না, একদমই শান্ত ছেলে, একদমই না। ও খুবই দুরন্ত ছেলে। দেখুক, আমি জানি ও খুব দুরন্ত ছেলে। বাংলাতে বলছি বুঝবে না, হিন্দিটাও খুব কষ্ট করে বোঝে, আন্ধ্রার ছেলে তো। খুব না শান্ত বলতে ওরম না, একটুখানি জিজ্ঞাসু ছেলে, মানে সবাইকে মানে কি এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে, ওটা একটু জিজ্ঞাসু ছেলে, পড়াকু ছেলে তো এইরকম। আমি শুনেছি মানুষের কাছ থেকে চৈতন্য ভীষণ বাংলা জানে, কিন্তু গালাগাল খুব ভালো শিখেছে। আমরা প্রথম, মানে এটা আমি অন ক্যামেরা বলতে চাই না, কিন্তু তবুও যখন জিজ্ঞেস করলে, আমরা প্রথমে গিয়ে আমরা যখন মহারাষ্ট্রতে গেছি, মহারাষ্ট্রের মধ্যে আমাদের 2-3 জনই ছিলেন, মানে যারা ছিল আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে। তো তার মধ্যে থেকে চৈতন্যের কাছ থেকে আমরা প্রথম কি মহারাষ্ট্রিয়ান জিনিস শিখেছি, গালি। ওরা বাংলা থেকে কি শিখেছে, গালি। আমরা কিরম ধরনের জিনিসপত্র শিখেছি, এটা খুবই খারাপ বলার জন্য, খুবই এটা বলা উচিত না, কিন্তু এটা কি এমনি বন্ধুদের মধ্যে যেরকম একটা হয়। যেমন আমরা ও আমাকে, মানে অনিরুদ্ধ ভাইয়া আমাদেরকে তেলেগুতে তামিলে গালি শিখিয়েছে, কি ধরনের, মানে আমাদের সত্যি মানে একটা খুবই ডেঞ্জারাস টাইপের কনভারসেশন হয়েছে তখন, সেগুলো আমি এখন বলতে পারবো না, আই এম সো সরি। যাক, এই বন্ধুত্বটা থাকুক, একটা জায়গায় গেলে হয় নাকি একটা বন্ধুত্ব হয়ে যায়, সেটা মিস করা যায়। তুমি জীবনে অনেকটা দূর এগিয়ে যাও। আচ্ছা, এবার শুনো যে পরবর্তী ধাপ কি পরিকল্পনা আছে? পরবর্তী ধাপ গানের সাথেই যুক্ত থাকবো অফকোর্স। আমি মানে আমি চাই যে আমি একটা কোনো আর্টিস্ট, কোনো অভিনেতার গলায় নিজের মানে গলাটা দিই এবং ওনার লিপে আমি আমার গানটা যেন শোনাতে পারি। অফকোর্স আমি প্লেব্যাকের জন্য ট্রাই করব।
এটাই ভাবনা। আর ফ্যামিলি এগিয়ে মানে আমাকে আমার জার্নি যেমন চলছে সেরকমভাবে আমার ফ্যামিলিটাকে একটু ভালোভাবে দাঁড় করাতে হবে। সকলেই জানে আমি এখনও পর্যন্ত স্টেবল হইনি, সেটা হওয়ার জন্য আশা করছি এরপরে আর কোনো সমস্যা থাকা উচিত নয়। আমি ট্রাই করবো আর যতটা ভালো করা যায়। ভালোবাসার মানুষকে একটু আনতে হবে। তার আগে দর্শকদের কি বলবে বলো? দর্শকদেরকে একটাই কথা, অনেক 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 ভালোবাসা দিয়েছেন, অনেক 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 আশীর্বাদ, অনেক এবং নিজে আপনাদের ভোটের মাধ্যমে অনেক আশীর্বাদ দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। এরমভাবে ভালোবাসতে থাকুন, এরমভাবে সাপোর্ট করতে থাকুন, আপনাদের আশীর্বাদ সবসময় আমার সাথে রাখুন এবং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ও অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। একটা গান তো শেষ করতেই হবে। কি গান শোনাবো বল? তোমার যেটা মন চায়। ফাইনালে যে গানটা গেছিল, ফাইনালে গিয়ে দিই। चांद तारे तोड़ लाऊं, सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है। थैंक यू। একটা ফোক হবে না? এটা রিকোয়েস্ট। এটার সাথে যদি অ্যাড করতাম, তুমি যাইও যমুনার ঘাটে, না মানিও নদীর কথা, বনমালী তুমি পর জনমে হয়ো রাধা, বনমালী তুমি পর জনমে হয়ো রাধা। কিন্তু শুভজিৎ একা নেই, রয়েছে তার ভালোবাসার মানুষ, মানে একে অপরের পরিপূরক, সব সময় পাশে যে ছিল। আগে ওর কাছেই যাই। কেমন আছো আগে বলো? ভালো আছি, সব ভালো আছে, সব ভালো আছে। এই যে মানে ইন্টারভিউ শুরুর আগে যে দুষ্টু মিষ্টি খুনসুটিটা চলছিল যে আমি একা দেবো তুই চলে, হ্যাঁ তখন তো দিয়েছে, আবার কি দরকার দাও। এটা কি চলতে থাকে? আচ্ছা একটুখানি ছোট্ট করে শুনে আলাপটা কিভাবে, বন্ধুত্বটা? আলাপ হচ্ছে আমাদের একটি মানে বাংলা একটা রিয়েলিটি শো হয়েছিল সুপার সিঙ্গার সিজন 3, তো আমি ব্যাক ভোকালিস্ট ছিলাম ওখানে, আর ওখানে পার্টিসিপেন্ট ছিল। তো মানে আমার ওখানে যাওয়ার কথাই ছিল না, কিন্তু মানে হয় না লাকে লেখা থাকে ওরকম আর কি, মানে একটা খুব রিকোয়ারমেন্ট ছিল, খুব দরকার ছিল। তখন আমাকে বলে এরকম অডিশন হচ্ছে, তুই তাহলে আয় কর। না আমি যাবো না। তো খুব জোর জবরদস্তি করে আমি কেন যাবো না কেন বলেছি, কারণ কি তখন মানে অলরেডি শোটা শেষের পথে, তখন লাস্টে গেমের কি করতে পারি। বাট ওখানেই আলাপ হয়েছে। তো প্রথমে আমি যখন গেছি আর কি অত বেশি কারোর সাথে কথা বলতাম না, কারণ কি একটু ভালো লাগতো না, অত নিজে নিজেই থাকতাম। তো ও অনেক এফার্টস দিয়েছে, মানে কথা বল, ওরও কোনো না অনেক দিয়েছে এফার্টস, কারণ কি ওরও কোনো বন্ধু নেই, ও কারোর সাথে কথা বলে না। আর ওখানে এখানে হ্যাঁ ইন্ডিয়ান আইডলে গিয়েও বন্ধু হতো না যদি না আমি ওটা শিখাতাম কি করে মানে ফ্রেন্ডস বানাতে হয়। দেখেছো তোমার কত সাহায্য করে, তুমি এটা বন্ধু বানাতে সাহায্য করে। বাজে কথা এখন থেকে বলছে। আচ্ছা না আমার বয়সী তো এখানে কেউ নেই, আমি কার সাথে কথা বলবো। সত্যি আমার বন্ধু ছিল না, আমার বন্ধু তো না, আমার দাদা দিদি এরকমই হতো, কারণ আমার তখন 19 বছর বয়স, ওরা হয়তো সবার হয়তো বিয়ে হয়ে গেছে, এরকম বাচ্চা হয়ে গেছে, এরকম। যে লাভটা ভালো হয়েছে আমারও, মানে যে ব্যাক ভোকালিস্ট টিম ছিল ওখানেও আমার বয়সে গিয়েছিল না, ওখানে সব দাদা দিদি, মানে আমার ধরো তখন 19, ওখানে সবাই 21, 22, 23। এবার ও এও হয়তো আমার থেকে বড়ই হবে, অতটা কোনো ইয়ে নয় তখন। মানে আমার এজের, আমি সত্যি আমার মানে ব্যাক ভোকালে যারা ছিল তারাও আমার এজের ছিল না, তো সেরকম আমি একটুখানি মানে একা হয়ে যাচ্ছিলাম। কিন্তু না, আমার এরম না যে আমি ওদের সাথে বন্ধুত্ব করিনি। আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওখানে গৌরব দা, যে সব থেকে মানে ওখানে সিনিয়র ছিল, তো সেই হিসাবে ওরম না বন্ধুত্ব ছিল না, এমন না, মিথ্যে কথা বলছি। মানে ওই ধরনের বন্ধু না, কিন্তু বন্ধুত্ব তো ছিল। দাদার বন্ধু আলাদা, বন্ধু মানে কি আমরা ওয়েব সিরিজ দেখতাম, মোমো টোমো অর্ডার করে খেতাম। টাকার বেশি একটু শুনি তো। আমার কি দেখতে পাচ্ছ, নিজেই বলে দিল, সবই আমারই বেশি। মানে কথায় কথায় রাগ হয়ে যায়। ধরে রাখো রাগটা? না ধরে রাখি না, কিন্তু ভীষণ মানে খুব ইরিটেটিং, ওর জন্য আমার খুব রাগ উঠে যায়। মানে ধরো একটা গানের লাইন, ধরো আমি একটা গান করছি, বলছি তুই আমাকে গানটা ঠিক করিয়ে দে, যেইটা আমার ভুল হবে ওটাই ও 10 বার করবে। আমি সত্যি বলছি, অন্য কারো কাছে জিজ্ঞেস করলে কিন্তু আমি ইরিটেটিং আর শুনতে হবে না। হ্যাঁ এই বলবো, ওকে তো শ্রেয়া ম্যাম মানে শুভ মানে ওকে যদি কেউ ফোন করে, যে ফোনটা ধরবে তো কালকে তোমাদের এখান থেকে টিম থেকে ফোন, হ্যালো হ্যাঁ, আর হ্যাঁ কোথায় আছিস, আমার মানে শর্টটাই এমন এত চিৎকার করে। তোমার উপর অধিকারটা আছে না? হ্যাঁ কিন্তু এত, হ্যাঁ ওটা তো বুঝতে পারি, তো আমার ভালোই লাগে, আমিও চিৎকার করে দিই, ঠিক আছে ও চিৎকার করছে আমিও চিৎকার করছি।
আচ্ছা, দুজনের বাড়ি থেকে তো মেনে নিয়েছে। হ্যাঁ মানে আমরা বলিনি, কিছুই বলিনি, ওর নিজে নিজেই বুঝে গেছে বাবা মারা। কারণ এখনো আমাদের জিজ্ঞেস করে কাকিমা, ওর কাকিমা জিজ্ঞেস করছিল তোরা এখনো মানে কি কি আমরা এখনো আমরা বন্ধু। আরে বন্ধুত্ব তো সব থেকে ইম্পর্টেন্ট না, বন্ধু সব থেকে বড় জিনিস এটা। ইভেন ইন্ডিয়ান আইডলও যখন প্রথম থেকে গেছে, আমি এবার রোজ রোজ তো আর মুম্বাই যাওয়া সম্ভব না, বাট আমি আগেও একবার গেছিলাম, তখন আমি মানে ইয়েতে করিনি, মানে স্ক্রিনে যাবো না কিছু না, বসে বসে দেখবো আরামসে, কারণ আমার ভালো লাগছিল না। ঠিক আছে সাপোর্ট করতে গেছে বলে টিভিতে দেখাতে হবে এমন কি ব্যাপার আছে, দরকার নেই। কিন্তু লাস্ট টাইমে ফিনালে তো আমি যেতেই চাইছিলাম, যাবোই না না, তুই ফিনালেতে আয়, সারা জীবন তুই এটাতে তোর বাজে রাখবে যে আমার ফিনালেতে তুই আইলি না। তো ওই জন্য ফিনালেতে গেলাম। তাও শ্রেয়া ম্যাম এত ভালো করে মানে এমনভাবে বললো কথাগুলো, আমরা একসাথে গান গাইলাম, মানে হয়তো আমি ফিনালেতে না গেলে মোমেন্টটাই হতো না যে ম্যামের সামনে, মানে আমিও তো একটা সিঙ্গার, তো আমার মানে এই যে এক্সপিরিয়েন্সটা, আমরা দুজন একসাথে গান গাইছি। এবার যেহেতু এত বড় একটা এপিসোড, সব ক্লিপ তো রাখা যায় না, কত রাখবে, আগে তো পার্টিসিপেন্টও তো রাখতে হবে। কিন্তু ওইটা আমরা বলেছি যে যদি সম্ভব হয় আমাদের ভিডিওটা একটু দিয়ে দিও, তাহলে আমরা নিজেদের কাছে রেখে দেবো, কোথাও পোস্ট করবো। শুভজিৎকে কেমন লাগতো মানে যে ইন্ডিয়ান আইডলে যে গানগুলো করতো বা কিছু, মানে কথা তো হতোই। হ্যাঁ রোজ গানগুলো মানে কি বলবো, ও খুব, ওর গানের কথা ও তো কিছু বলতে পারবে না, কারণ ও গানের মধ্যে তো ও যুক্ত থাকতো। কারণ আমার যেসব ফোক আমি যে গানের সাথে অ্যাড এতবার ওর গানগুলো শুনতাম, আমার মাথাটা খারাপ হয়ে যেত। মানে হয় না যে আমার যতগুলো গান আমি গেয়েছি এখনো পর্যন্ত, যতগুলো ফোক অ্যাড করেছি, প্রতিটা ব্রেন কিন্তু ও কিন্তু ফোকগুলো বলে দিয়েছে আমার। মানে আমি লোকসঙ্গীত ছোটবেলা থেকে গাইছি, কিন্তু যখনই আমাকে মানে একটা হিন্দি গানের সাথে একটা ফোক অ্যাড করতে হবে, সেম বিট সেম একটা মানে ইয়েতে, তখন কিন্তু ও পুরো ক্রেডিটটাই ও। প্রথম থেকে অডিশনটা স্টার্ট হয়, একটা তো নতুন কিছু লাগে, ইউনিক। তো ওকে আমি অনেক আগে থেকেই বলতাম যে তুই ফোক, যেহেতু ও ফোক গানে ভালো, আমিও কি পারবো না ফোক গিয়ে করে খাই, কিন্তু ওর মতো পারবো না, যেটা মানে যে ফোকে এত একটা ব্যাপার ওরা আছে, তো ওকে বলতো মিক্স করে গান। তো ও বলতো হিন্দি চ্যানেলে বাংলা গান কি নেবে, শুনবে না, একবার ট্রাই তো কর। হ্যাঁ একবার ট্রাই তো কর, মানুষের কথা শুনতে হয়। তো ফার্স্টেই দাগাবাজ যাওয়ার পরেই মানে যিনি অডিশন নিয়েছিলেন ওর আনন্দ স্যার এমনিতেই খুব ভালো, আর স্যারের এমনি মানে এইসব ইমোশনাল গান খুব পছন্দ, তো ওটা গেয়েই মানে স্যারের খুব ভালো লেগে গেছে। তারপর প্রতিটা অডিশনে ওকে আমি বলেছি প্রতিটা শুনে এটা গাইবি, মানে এটাই গেজবি যত রাউন্ড হবে। তারপর নেক্সট অপশন আবার যখন আসবে আবার নেক্সট অপশন গাইবি। তো মানে ও সব গানগুলোই জানে ফোকগুলো, যে কিন্তু একটা মিক্স করার যে ব্রেনটা, মানে ওরা ধরো বললো যে টিম থেকে যে কিছু অপশনস দাও গানের, তখন ব্যাস হয়ে যেত। আমি হিন্দি গান তো রেডি, কিন্তু বাংলা গান কোথার সাথে কীটা মেশাবো বুঝতে পারছি না, তো তখন এরম করে বানানো হয়। সত্যি সাপোর্ট, মানে বলে না সত্যিকারের সাপোর্ট, মানে সমালোচক তার মানে খুব ভালো। একদমই, আমি ওর রেগে যাই, আমি কিছুই ভালো বলি না, তাই জন্য ভালো বলে না এরম না, ও সবার সামনে হয়তো বলে না, কিন্তু ভালো বললে তো বেস্টটা কোনোদিন আসবেই না। মানে কথা বলে খুব ভালো না, আমি বুঝেছি তুমি শ্রোতা। হ্যাঁ আমি খুব কথা বলতে ভালোবাসি, আমার লাইফে এমন লোকজন দরকার যারা খুব শুনবে আমার কথা, মানে শুধু শুনবে, মানে বাজে ভুলভাল বলে যাবো তারা শুধু শুনে যাবে। আমি তো এমনিতেও খুবই কম কথা বলেছি, আমি আইডলের স্টেজেও বেশি কথা বলিনি। আমি কথা বলতে বললে আমি খুব টেনশনে যেতাম, যে একে তো আমার প্রথম এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি না, তার উপরে বাঙালিদের মধ্যে একটা ওই ইয়ে আছে যে বাঙালি মানে হিন্দিতে কিছুটা ঝামেলা করবে, এক তো হচ্ছে করেগি আর করেগা, তো একটা খুব প্রবলেম আছে। আমি ওটা আশা করছি অতটা বেশি করিনি। আমার একটা ক্লিপই বেরিয়েছে, ওটা তুমি যা হিন্দি বলেছি, আর থ্যাংক ইউ যে আর ক্লিপ আমার কেউ বার করেনি, গান মানে এমনি হাসছি এগুলোই ঠিক আছে। শুভজিতের কোন গুণটা তোমার বেশি পছন্দ হয়েছিল, মানে কি মনে হলো যে এর সঙ্গে বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব করে না, ও খুব একটা ভালো মনের মানুষ, ব্যাস এটাই গুণ। মানে আমি ওকে বলি তোর মতো গান অনেকেই গাইবে, এরকম বলে দিই, গাইবে না, ও খুব এক্সট্রা অর্ডিনারি, বাট হয় না এটা আমার একটা ভালো মানুষ দরকার ছিল, যার মধ্যে কুটনামি থাকবে না, খুব ভালো হবে, মানে এটার ব্যাপারে কথা বলবে না, অনলি মিউজিক নিয়ে কথা বা কোনো একটা মজা কিছু একটা, মানে এমন একটা জিনিস নিয়ে কথা যার কোনো মাথা মুন্ডু হয় না, এরকম একটা কথা বলতে হবে। তো ওরকম বলে ঠিক আছে, ঠিক আছে, ভালো ছেলে। আর শুকরা তোমার কোন গুণ পছন্দ? সবই ভালো, কোনটা বলবি সবই আমার ভালো, আর কোনটাই বলবো। খুব ভালো গুণী মেয়ে, সেটা হচ্ছে যে ওর গান যেরকম যত সুন্দর গায়, অত সুন্দর নাচও করে, অত সুন্দর অভিনয়ও করে, এবং মাল্টি ট্যালেন্টেড একটা মেয়ে ওই জন্য, এবং মনের দিক থেকেও খুব ভালো, তো সেরকম ওই জন্য আর কি চাওয়ার আছে। তার বেশি শুনি হ্যাঁ চেঞ্জ করতে চাও না? আমি বাজে দিক কিছুই নেই, বাজের দিক হচ্ছে একটুখানি মানে অল্পে তেতে যায় আর কি, মানে একটুখানি কিছু হলেই সেই জিনিসটা নিয়ে একটুখানি ঠিক আছে, বাট ওটা আমি অবভিয়াসলি চেঞ্জ করবো না। থ্যাংক ইউ। আর ওর একটা বাজে দিক? বাজে কিছুই না, ভীষণ মানে কি বলবো, একটাই বাজে ওর গুণ, সেটা হচ্ছে
বুঝতেই পারে না মানে কি করবো এরপরে, মানে শুধু ফোন ঘাটবে তো ফোন ঘাটবে, এটা কাজ করবে তো কাজ করবে, মানে এত ফোন ঘাটলে চোখ ফোক তো খারাপ হয়ে যায়, বুঝতে পারছি এখন একটা আমি যেটাই করি সেটাকে আমি পুরো একদম ফুল ডেডিকেশন ফোন নিয়ে ঘাটাটা ডেডিকেশনে করার কোনো দরকার নেই, ওটা কোনো ইম্পর্টেন্ট কাজ না, যেটা করতে খুব খাওয়া কোনো ইম্পর্টেন্ট কাজ প্রতিনিয়ত না। ও বলে এখন তো মিষ্টি মিষ্টি দেখো, এখন তো অনেক মানুষ চেনে, রাস্তায় বেরোলি দাদা 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 ওরম ভাবে বলতে পারবে, সেটা তোমাকেও ভাবা উচিত যে অনেক মানুষ চেনে এরকম ভাবে। ওই জন্য আমাকে তো ঠিক আছে, আমাকে যখন চিনবে তখন আমি আবার ওর মতো হয়ে যাবো, হ্যাঁ স্পষ্ট বক্তা ভালো হবে। হ্যাঁ এরকম করে হয়ে যাবো, কিন্তু আমাকে আমার কি আছে আমি বলে দেবো। তো ওর একটু ডুয়েল পার্সোনালিটি আছে, মানে দুটো পার্সোনালিটি, একটা যেটা সবাই দেখে আরেকটা যেটা হ্যাঁ ওইটা আছে, কিন্তু ওটা সুইট, মানে ও যে এরকম হতে পারে কেউ ভাবতেই পারবে না। আমি তো অফ ক্যামেরা ওকে মারি হ্যাঁ, মারি আমি প্রচন্ড। ভাইরাল হবে। মারে একটু আমিও মারি না এরকম দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে ভালোবাসা থাকো, অটুট থাকো এবং কাজে ফোকাস, একদম মানুষটার সাথে কথা কাজে ফোকাস ওকে করতে বলেছি, করতে হবে। অফকোর্স ও গানের সাথে যুক্ত আছে যখন, ওকেও কিছু একটা এরপর আমার তো ট্রাই তো সবসময় থাকছে, বাট লাকটা তো ম্যাটার করে না, যেমন খুবই ম্যাটার করে লাকটা, যেদিন লাকটা লেগে যাবে সেদিন হয়ে যাবে এরকম। না দুজনকেই করতে হবে আর একে অপরের পরিপূরক হয়ে থাকো। শেষ করবো দুজনে যখন গান জানো দুজনে একটা ডুয়েট গান দিয়ে শেষ করবো ছোট্ট করে। বলো। যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি, আমি বৃষ্টির সে গড়ে